আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। যে ডিসকাশনটা করতে চাই এবং সেই ডিসকাশনে যাবার আগে একটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে বাংলাদেশ দলের আসলে এই মুহূর্তে এক্সপেকটেশনসের সবচেয়ে বড় জায়গা কোথায়। সেটা হচ্ছে দলের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার, যেই ক্রিকেটারদের পারফরমেন্স, যেই ক্রিকেটারদের প্রেজেন্স, এই দুইটা ব্যাপারে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড, টেন্সড অ্যান্ড উই ওয়ান্ট যে তারা আসলে তাদের রোলে ফিরে আসেন। আমি যদি আমার পেছনে দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানটায় তাসকিন আহমেদ হেঁটে আসছেন এবং তাসকিন আহমেদ ফুল রান আপে বল করার চেষ্টা করছেন। তাসকিন আহমেদের ইনজুরিকে কেন্দ্র করে, তাসকিন আহমেদের রিহ্যাবকে কেন্দ্র করে তাসকিন হাসছেন। অনেক ধরনের টেনশন কাজ করছে অ্যান্ড ডেফিনেটলি আমরা সবাই চাই যে তাসকিন হি শুড বি রেডি at his best before the match Bangladesh play against, that can be against Sri Lanka, that can be against South Africa. So সেই প্রসেসে তাসকিন আহমেদ এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে রয়েছেন, এমন একটা অবস্থায় রয়েছেন যেখানটায় আমরা আশাবাদী হতে পারি, যেখানটা থেকে আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হতে পারে যখন তাসকিন আহমেদ তার সেই চেনা রূপে ফেরার চেষ্টায় মগ্ন রয়েছেন, যেখানটায় তাসকিন আহমেদ ফুল রিদমে বল করার চেষ্টা করছেন, যেখানটায় তাসকিন আহমেদ ঠিক যেভাবে ম্যাচের আগে প্রিপারেশন নেন ঠিক সেই অবস্থায় রয়েছেন। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, তাসকিন এখানটায় রয়েছেন এবং তাসকিনের ঠিক পাশে আমরা যদি খেয়াল করি ওখানটায় হেলমেট পরে বেশ দূরে রয়েছেন, থ্রোডাউন যিনি করছেন তার পাশে সাকিব আল হাসান দাঁড়িয়ে রয়েছেন। সাকিব আল হাসানকে নিউ ইয়র্কের আজকের প্র্যাকটিস সেশনে অনেক বেশি সিরিয়াস মনে হয়েছে, টু ভেরি অনেস্ট। সাকিবকে যেইভাবে 2-3 দফা ব্যাটিং করতে নামতে দেখা হয়েছে, তার ব্যাটিং নিয়ে যে তিনি, আমরা যতটুকু চিন্তিত, আমরা সবাই যতটুকু সাকিবকে তার রোলে দেখতে চাই, তার থেকেও সাকিব যে কিছু একটা দেখিয়ে দিতে চান এবং সেই দেখিয়ে দেওয়ার প্রসেসটা যে তিনি শুরু করতে চান নিউ ইয়র্ক থেকে, সেই দেখিয়ে দেওয়ার প্রসেসটা তিনি শুরু করতে চান এগেনস্ট দ্যাট টিম, যেই দলের এগেনস্টে বাংলাদেশ ভালো করলে একটা অন্যরকম আনন্দ পাই, সেই ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে জুনের 1 তারিখে বাংলাদেশ নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে এবং জুনের 1 তারিখে সেই পার্টিকুলার ম্যাচে তাসকিন আহমেদ খেলবেন না। তাসকিন আহমেদ যেহেতু এখন অনেকটা রিহ্যাব, রিকভারি, স্কিল অনুশীলন, অনেকটা সীমাবদ্ধতার মধ্যে, লিমিটেড সিচুয়েশনস এর মধ্যে থেকে সেটাকে ক্যারি অন করছেন। বাট সাকিব আল হাসানের খেলা নিয়ে তো আসলে বড় ধরনের কোনো সংশয়, দুশ্চিন্তা কিংবা খারাপ খবর নেই। সাকিব সেখান থেকে ফর্মে ফিরতে চান। বিশ্বকাপে বাংলাদেশ আসার পর থেকে ইউএস এর বিপক্ষে খেলেছে, কিন্তু সেগুলো কিন্তু বিশ্বকাপের অংশ ছিল না। একদম দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ খেলেছে, পরাজিত হয়েছে, ভালো করতে পারেনি, সমালোচিত হয়েছে, মন খারাপ করেছে আমরা। এন্ড অফ দ্য ডে উই অল ওয়ান্ট যে বাংলাদেশ আসলে তার স্বরূপে ফিরুক। ইউএস এর বিপক্ষে বাংলাদেশ খারাপ করেছে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তাসকিন পিছনে বল করছে আপনারা দেখছেন, এটা একটা বাজে একটা অভিজ্ঞতা হয়ে থাকবে, আজীবনের জন্য থাকবে। কিন্তু এই ইউএসএ তে যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে যদি বাংলাদেশ দল চলে উঠতে পারে এবং যাদের, যেই দুজন ক্রিকেটারকে নিয়ে আমি আবারও বলছি যে কিছুটা হলেও দুই ধরনের একটা কি বলবো যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এক, সাকিব আল হাসান ব্যাটিং ওয়াইজ আপ টু দা মার্ক না, তিনি তার অবস্থায় নেই, তো সাকিবকে তো আমার দরকার ভাই। ইন মিডিলে সাকিব আল হাসান যদি পারফর্ম করেন, সাকিব যদি তার খেলাটা খেলতে পারেন, তাহলে বাংলাদেশ দল অন্যরকম একটা সিচুয়েশনসে চলে যাবে, এটা আসলে কোনো ধরনের কোনো ডাউট নেই। আবার একইভাবে যদি আমরা খেয়াল করি, তাসকিন আহমেদ যদি ফিরতে পারেন, তাসকিনকে নিয়ে তো এমনও মানে স্পেকুলেশন ছিল যে তাসকিন হয়তো পুরো ওয়ার্ল্ড কাপটাই মিস করবেন। আজকে যেভাবে আমরা তাসকিনকে দেখছি, তাসকিন আজকের দিনটায় অন্তত, এর আগেও তিনি ডালাসে প্র্যাকটিস করেছেন, কিন্তু নিউ ইয়র্কে এই ফিল্ডে যেভাবে তিনি এই ড্রপ ইন উইকেটে বাংলাদেশ প্রথমবারের মতো হচ্ছে প্র্যাকটিস করছে, যেভাবে নিজেকে ক্রিয়েট করার চেষ্টা করছেন, গড়ে তোলার চেষ্টা করছেন, তিনি যে তার রিদম হারিয়েছেন সেটাকে আসলে গেট ব্যাক করার চেষ্টা করছেন, এটা ভাই অনেক বড় ইন্সপায়ারিং ফর দ্য ফুল টিম। বাংলাদেশ অতীত ভুলতে চায় এবং সেই অতীত ভুলার প্রসেসে আজকে যেই সিচুয়েশনটায় আমরা এক্সপেরিয়েন্স করছি বাংলাদেশ দল রয়েছে, এটা খুবই ইন্সপায়ারিং। এখানে নেগেটিভিটির কোনো সুযোগ নেই। খেলা অনেকক্ষণ চলে এবং বাংলাদেশ দল খেলছে, আমরা প্র্যাকটিস কভার করছি। লং লাস্টিং ফ্রেগনেন্স পেতে আমি ব্যবহার করি কুল বডি স্প্রে। আবারও যদি আমি মূল আলোচনার ভেতরে প্রবেশ করি, বাংলাদেশ দলের স্বস্তি যেমন রয়েছে, এই যে বললাম যে তাসকিন বল করছে, সাকিব আল হাসান সর্বোচ্চ চেষ্টা করছে, আজকে পুরো সেশনে সবচেয়ে বেশি যদি প্র্যাকটিস করা ক্রিকেটার আমরা দেখি সেটা হচ্ছে সাকিব আল হাসান। ঠিক একইভাবে অস্বস্তির একটা জায়গা রয়েছে এবং যেই অস্বস্তিটা বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স এবং অন্য দলের চমক জাগা নিয়ে পারফরমেন্স এই অস্বস্তি তৈরিতে বড় ভূমিকা পালন করেছে। সেটা কি, আপনারা সবাই জানেন যে শ্রীলঙ্কা তারা আনএক্সপেক্টেড একটা পরাজয়ের শিকার হয়েছে এগেনস্ট নেদারল্যান্ডস, এবং সেটা আবার বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি যে শুরু হয়েছে সেই অংশ। সেখানটায় নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার এই ম্যাচের যে রেজাল্ট,
নেদারল্যান্ডসের যে পারফরমেন্স এটা কিন্তু বাংলাদেশ দলকে অনেকভাবে প্রভাবিত করেছে মেন্টালি, অফকোর্স। কারণ ডি গ্রুপে যে দলগুলো রয়েছে, বাংলাদেশের বাইরেও কিন্তু আরো 4টা দল রয়েছে। নেদারল্যান্ডস, নেপাল হচ্ছে সেই মানে 4 দলের 2টা, এবং সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা অপর 2 দল। নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তুলনামূলকভাবে সবশেষ এনকাউন্টার যদি আমরা বিবেচনা করি, সেখানটায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজে শ্রীলঙ্কা আবার বাংলাদেশকে হারিয়েছে। ইট মিনস নেদারল্যান্ডস রাইট নাও দে আর প্লেইং কম্প্যাক্ট ক্রিকেট, বেটার ক্রিকেট। এখানকার কন্ডিশনে কোপ আপ করে ভালো ক্রিকেট খেলার যে জায়গাটা রয়েছে, সেখানটায় তারা মোটামুটি একটা আমরা বলতে পারি, ধরে নিতে পারি শক্ত অবস্থানে রয়েছে। সো নেদারল্যান্ডস এর আগে বাংলাদেশের যে টার্গেটটা ছিল, বা আমরা যেভাবে হিসাবটা করেছি যে বাংলাদেশকে টপ 8-এ যেতে হবে, টপ 8-এ যেতে গেলে বাংলাদেশের সমীকরণটা হতে পারে প্রথম ম্যাচটা শ্রীলঙ্কাকে বাংলাদেশ যদি বিট করতে পারে, সাউথ আফ্রিকার এগেইনস্টে রেজাল্ট আমরা জানি না কি হতে পারে, সেটাও আমরা আশা করি বাংলাদেশ জিতবে। কিন্তু সেন্ট ভিনসেন্টে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে তো বাংলাদেশের জেতা উচিত। মানে বাংলাদেশ যত ইউএস এর কাছে ডিফিটেড হোক না কেন, ওডিআই ওয়ার্ল্ড কাপে খারাপ করুক না কেন, ইউএস এর বিপক্ষে সিরিজ হারুক না কেন, জিম্বাবুয়ের একটা ফালতু দলের বিপক্ষে বাংলাদেশ হচ্ছে শেষে গিয়ে লাস্ট ম্যাচটা পরাজিত হোক না কেন, বাট এক্সপেকটেশন ইজ দ্যাট, বা রিয়েলিটিও আমরা বলতে পারি যে বাংলাদেশ নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে জয় পাবে। এখন যেই দলটাকে নিয়ে এই পরিকল্পনা আমরা করছি, ছক করছি, বাংলাদেশ 3টা জয় পাবে এবং এই 3 জয় নিয়ে বাংলাদেশ টপ 8-এ খেলবে, সেখানটা একটা আমার কাছে মনে হয় বড় দুশ্চিন্তার কারণ, এবং রিয়েলিটি বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করেছে নেদারল্যান্ডস। বাংলাদেশের কিন্তু অনেক কিছু হারানোর রয়েছে, যতই শান্তরা বলার চেষ্টা করুক না কেন আমাদের হারানোর কিছু নেই। তানজিম সাকিব কয়েকদিন আগে একটা দারুণ বয়ান দিয়েছেন যে আমরা চাইলে যে কোনো দলকে হারিয়ে দিতে পারি। ভাই, এইগুলো কথা বলে নিজেদের উপর প্রেশার ক্রিয়েট করে বাংলাদেশের ক্রিকেটাররা। এন্ড অফ দ্য ডে নেদারল্যান্ডসের হারানোর কিছু নেই, কিন্তু বাংলাদেশে হারানোর অনেক কিছু রয়েছে। নেপালের বিপক্ষে যদি বাংলাদেশ পরাজিত হয়, হবে না, অবশ্যই হবে না, ইনশাল্লাহ হবে না, সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য সেটব্যাক। নেদারল্যান্ডসের বিপক্ষে যদি বাংলাদেশ ভালো খেলতে না পারে, সেটা কিন্তু বাংলাদেশে অবশ্যই হারানোর, ওই যে বললাম যে কিছু আছে, সেই জায়গাটাকে ইন্ডিকেট করবে। সো নেদারল্যান্ডসের শ্রীলঙ্কাকে হারানো এবং বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স, এই দুটাকে যদি আমরা মেলানোর চেষ্টা করি, সেখানটায় টিম ম্যানেজমেন্ট যথেষ্ট চাপে রয়েছে। আরেকটা কোয়েশ্চেন, যেটার উত্তরটা হয়তো আমরা পেয়ে যাব, এবং যেই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদেরকে আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, সেটা হচ্ছে টিম টাইগার্স তারা যে খেলবে ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ, সেটা বিশ্বকাপে বাংলাদেশের লাইন আপটা অ্যাটলিস্ট এখানকার ম্যাচে 10 তারিখে সাউথ আফ্রিকার বিপক্ষে তো বাংলাদেশ নিউ ইয়র্কই খেলবে, কেমন হতে পারে? 5 বোলার 7 ব্যাটার, নাকি 6 বোলার 6 ব্যাটার? যেহেতু হচ্ছে 7 ব্যাটার এবং 4 বোলার, এবং সাকিব আল হাসানকে ইনক্লুড করলে সেটা 5-এ চলে যায়, নাকি ওই যে হিসাব নিকাশটা করা হচ্ছে যে হয়তো জাকিরকে বসতে হতে পারে, এবং ওই জায়গাটায় লিটন হয়তো উইকেট কিপিং করবেন, তিনি হয়তো লোয়ার মিডলে এসে ব্যাট করবেন, সেই সিচুয়েশনটাকে মাথায় রেখে বাংলাদেশ দল তাদের পরিকল্পনা সাজাবে এগেনস্ট দ্য অপোনেন্টস। এটার উত্তর আমরা পেয়ে যাব ভারতের এগেনস্টে 1 তারিখের ম্যাচে। কারণ নিউ ইয়র্কের যে ম্যাচে বাংলাদেশ যেই কম্বিনেশন খেলুক না কেন, সেটা যদি ক্লিক করে তাহলে সেটাই বাংলাদেশ ধরে রাখার চেষ্টা করবে 10 তারিখে সাউথ আফ্রিকার এগেনস্টে। ক্লিক না করলে বাংলাদেশ হয়তো প্ল্যান বিতে যাবে। সেটা যেটাই হোক না কেন, আই উড লাইক টু সি বাংলাদেশকে এমন একটা অবস্থা আমি দেখতে চাই, যেখানটায় টিম টাইগার্সের দলটা এমন ভাবে হবে, অন্তত ব্যাটিং ডেপথ থাকবে। কারণ সাম্প্রতিক অতীতে বাংলাদেশ সবচেয়ে বেশি ভুগেছে ব্যাটিংয়ে। 144 রান তারা হচ্ছে চেস করতে পারেনি, 154-55 রান তারা ডিফেন্ড করতে পারেনি। ব্যাটাররা, টপ অর্ডারে ব্যাটাররা স্পেশালি যাচ্ছে তাই পারফর্ম করেছে। সেখান থেকে বের হতে গেলে, কিংবা দুর্বলতা জায়গাটুকু যদি আমরা কিছুটা হলেও স্ট্রেংথ বাড়াতে চাই, সো উই হ্যাভ টু কনসেন্ট্রেট অন আওয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। যারা বলেছিলেন, যারা মন্তব্য করেছিলেন, যারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছিলেন যে রিয়াসাদ আজিম কি ইউএসএ তো যাইতে পারো নাই, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ কাভার কেমনে করো দেখি, বাসায় বসে বসে ভিডিও বানাও, ভাই এই ভিডিওটা আপনাদের জন্য। আই এম ডেডিকেটেড দিস ভিডিও অনলি ফর ইউ পিপল, যারা আমাকে এই ইন্সপিরেশনটা দিয়েছেন। উপরওয়ালা যদি কিছু রাখে না, সবকিছুই পসিবল। আপনারা যতই উল্টাপাল্টা চিন্তা করেন আর কমেন্ট করেন না কেন, মেগাবাইট নষ্ট করেন না কেন, তাতে কারো কিছু আসে যায় না। টেক গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন।